নমস্কার, সংবাদ পড়ছি মিঠু দেবনাথ। আজকের বিশেষ খবর হলো গোমতী জেলায় 93 কোটিরও বেশি অর্থের একগুচ্ছ প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রয়াসের আহ্বান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 3 দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। সালের তুলনায় গত বছর কমেছে যান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, জানিয়েছেন ডিজিপি অনুরাগ। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালের মহারণে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। এবারে বিস্তারিত সংবাদ। গোমতী জেলায় প্রায় 93 কোটি 24 লক্ষ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ উদয়পুরের রাজর্ষি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান এর দ্বিতীয় পর্যায়ে নিরাময় ল্যাব, নেটওয়ার্ক এবং স্টপ ডায়রিয়া কর্মসূচির শুভ সূচনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন, শ্রম দপ্তরের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের অবকাঠামো উন্নয়ন, ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের উন্নয়ন, রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল টার্ফ, উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টার, উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন G+8 হাসপাতাল ভবন নির্মাণ, হরি আনন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন, আরডি দপ্তরের নতুন কার্যালয় ভবন, গোমতী যাত্রী নিবাস থেকে জাতীয় সড়ক 8 পর্যন্ত ডাক বাংলো সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং নতুন জেলা শ্রম দপ্তরের কার্যালয় ও ডিজিটাল লেবার চেক নির্মাণ। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের বিস্তারিত তুলে ধরেন। এই নিয়ে 100 কোটি টাকা দিতে হবে। তো সব জায়গায় আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বলছি, মানে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না করা যাবে ততক্ষণ উন্নয়ন হবে। আমাদের বাজেট কত ছিল? আমাদের 27,000 কোটি টাকা বাজেট ছিল, সেই জায়গায় 27,000 কোটি টাকা আমরা গত বছর আমরা সেটাকে 32,000 কোটি টাকা করেছি। এবং গত বছর আমরা সেটাকে 34,000 কোটি টাকা করেছি। এত লাভ দিয়ে এত জাম করা চাকরিকারী কথা না, অর্থাৎ আমরা ঠিকভাবে কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে, এতেই প্রমাণিত। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা আস্তে আস্তে করে অনেক বাড়িয়েছি। গত বছর 7,000 কোটি টাকা ছিল, কিন্তু বলছিলাম এইবার আমরা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি প্রায় 10,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারে রেখেছি, এবং এই কারণে এগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি, এতে কিন্তু প্রমাণ হয় এই সরকার যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছে, আগামী দিনেও করবে। এবং এটাই স্বাভাবিক, কারণ আমাদের যিনি গাইড করছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের পরিকাঠামোগত উন্নয়নের গতি অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। সবকটা জেলা, 8টা জেলাতে কি স্বাস্থ্য দপ্তর, কি শিক্ষা দপ্তর, কি স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স, এবং সমস্ত ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট শুরু হয়েছে সেটাতে সকলের কাছে এটা বলার অপেক্ষা থাকে না। সবাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হাত দিয়ে শুরু হচ্ছে আগামী দিনে 43 কোটির উপরে, এবং আগামী দিনে আরো ইলেকট্রিফিকেশন বাকি অনেক কিছু খরচ হবে। আলটিমেটলি আমার যত জানা আছে প্রায় 70 কোটি টাকা ব্যয় হবে এই হসপিটাল তৈরি করতে, এবং আর এই হসপিটাল আগামী দিনে কোনো ব্যক্তি আসবেও না, আর হসপিটাল বন্ধ করবে এবং সরকারের মধ্যে থাকবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ও বর্তমান সরকারের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে তথ্য তুলে ধরেন।
জেলার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিনেই আমরা একটা অনুমান করতে পারছি যে এই রাজ্য সরকার মাননীয় প্রফেসর ডাক্তার মানিক শাহর নেতৃত্বে একসঙ্গে দেখুন 100 কোটি টাকার এই বিভিন্ন প্রকল্প আমরা ভার্চুয়ালি উদ্বোধন করছি। আপনারা ভাবতে পারেন ভার্চুয়ালি কেন? ইতিমধ্যে আমাদের রাজ্যে এতগুলো প্রকল্প, এতগুলো কাজ হচ্ছে একসঙ্গে এই লাস্ট কয়েক বছর ধরে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এগুলো উদ্বোধন করতে যান একটা একটা করে, তাহলে অন্য কাজ আর সচিবালয়ে করা যাবে না। আমার বিধানসভায়, আমি যে বিধানসভা থেকে আসি চণ্ডীপুরে, গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে প্রায় 200 কোটি টাকার এরকম বিভিন্ন প্রকল্প তিনি শিলান্যাস করে এসেছেন। এইভাবে প্রত্যেক জেলাতে প্রত্যেক মাসে আমরা 100 কোটি 200 কোটি টাকার এরকম বিভিন্ন প্রকল্প একসঙ্গে করে সেগুলো উদ্বোধন করা হচ্ছে এবং শিলান্যাস করা হচ্ছে। এতে প্রমাণ করে যে বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় নরেন্দ্র মোদীজি বলছেন এবং সেই তাল মিলিয়ে সেই বিকশিত ভারত অর্থাৎ গোটা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্য এগোচ্ছে, তার প্রমাণ যে একসঙ্গে এতগুলো আমরা শিলান্যাস করছি। রাজ্যে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক দপ্তর, পরিবহন দপ্তর এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের উপর জোর দিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, মোটরযান আইনের বিভিন্ন বিধান শুধু জানলেই চলবে না, সেগুলির বাস্তবায়ন করতে হবে। মন্ত্রী জানান, গত 3 বছরে রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। এই ধারা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত চিকিৎসা প্রদানে সকলকে সচেতন করতে হবে। সময় মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে বহু মূল্যবান প্রাণ বাঁচানো সম্ভব। ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এবং শিপার্ট এর স্কুল অফ লজিস্টিক্স, কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এর যৌথ উদ্যোগে পরিবহন দপ্তর ও পুলিশ আধিকারিকদের জন্য মোটর ভেহিকেল অ্যাক্ট নিয়ে আয়োজিত 2 দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, রাজ্যে এখন পর্যন্ত চালানোর মাধ্যমে সরকারের কোষাগারে এসেছে 35 কোটি টাকা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, ত্রিপুরা পুলিশের আইন শৃঙ্খলা বিভাগের আইজিপি মঞ্চাক ইপ্পার, স্কুল অফ লজিস্টিক্স, কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এর প্রধান সুশান্ত দত্ত এবং পরিবহন দপ্তরের সচিব মৈত্রী দেবনাথ প্রমুখ অন্যান্য আধিকারিকরা। The congestion on the route, you understand the efforts being initiated by the departments on regular intervals under the strict compliance of Government of India, directives of Government of India, as well as the intervention of Supreme Court. An accident victim, when he meets up with an accident on the road, if he is taken to hospital by any individual, he will be awarded 25,000 cash by the Transport Department, which is the nodal department. But the money is given by Government of India. Now Supreme Court gives a verdict or judgment that first of all he has to be taken to the hospital. There won't be any police interrogation or complication. Rather, he will be rewarded, and the decision or call is taken by Government of India, Ministry of Road Transport Department. So this is very encouraging for all of us to reduce the number of accidents and to rescue or save or protect the lives of people in everywhere in our country. 2026-27 অর্থ বছরে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের গৃহীত জনকল্যাণমুখী প্রকল্পগুলির বাস্তবায়নে আজ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে 3 দপ্তরে গৃহীত কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে কোথায় কোনো ঘাটতি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয়। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, এদিনের পর্যালোচনা বৈঠকে গত অর্থ বছরে গৃহীত কর্মসূচির রূপায়ণ নিয়েও প্রতিনিধিরা তাদের অভিমত ব্যক্ত করেছেন। এদিনের বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ নির্বাচিত সংস্থার জনপ্রতিনিধিরা ছাড়াও সংশ্লিষ্ট 3 দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ফার্স্ট কোয়ার্টারে তারা কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, আমাদের যে সমস্ত সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম রয়েছে, আমাদের স্টেট ফান্ডেড স্কিম যেগুলি রয়েছে, সেগুলির ইমপ্লিমেন্টেশন কোন লেভেলে হয়েছে, কি কি অসুবিধা তারা ফেস করছেন, এই সমস্ত বিষয়ের উপর পর্যালোচনা হবে। তার সাথে সাথে আমাদের গেল বছরের এই জেলায় তাদের অ্যাচিভমেন্ট কি আছে, কোথাও কোনো ঘাটতি আছে কিনা, এই বিষয়ের উপরও আলোচনা হবে। আমরা প্রত্যেকের মতামত চাইব।
তা যারা জনপ্রতিনিধি আছে তাদের অপিনিয়ন আমরা চাইব এবং প্রত্যেকের অপিনিয়নের নেওয়ার পরে আমাদের আরও কি মানে কম্প্রিহেন্সিভ ওয়েতে ডিপার্টমেন্টের কাজগুলিকে পরিচালনা করা যায় বা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গত সপ্তাহের বন্যায় রাজ্যে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য চাষীদের সার্বিক সহায়তা করবে রাজ্য সরকার, জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। আজ রাজধানীর সোনারতরী আর্থিক শালায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন 59 জেলার কৃষকরা। বিশেষ করে ধান, শাকসবজি ও মাছের বেশি ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গত পরশু বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান তিনি। বিশেষ করে 59 জেলা মানে মোস্ট এফেক্টেড ডিস্ট্রিক্ট আমাদের ক্ষেত্রে, এবং অন্যান্য জেলাতেও বেশ ক্ষতি হয়েছে, তবে বেশি ক্ষতি হয়েছে 59 জেলায় বিশেষ। তো আমরা অ্যাসেসমেন্ট করছি, আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে কার কি পরিমাণের ক্ষতি হয়েছে সেগুলিকে অ্যাসেস করার জন্য, এবং পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা কতটা করতে পারি, বাকি এসডিআরএফ বা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট বা সরকারের পক্ষ থেকে যেটা করা হবে, নিশ্চয়ই প্রত্যেকটা কৃষকের ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকার আগামী দিন দায়িত্ব নেবে আমি বিশ্বাস। যুব সমাজকে খেলাধুলায় আর উৎসাহিত করতে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 3.5 লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিধায়ক তথা অধ্যক্ষ রামপদ জমাতিয়া। টেপানিয়া ব্লকের বিভিন্ন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের হাতে এই সামগ্রী তুলে দেন তিনি। এই উপলক্ষে ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রামপদ জমাতিয়া বলেন, যুবকদের খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে সারা দেশেই চালু হয়েছে খেলো ইন্ডিয়া প্রকল্প। এতে করে ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদেরকে সুস্থ জীবন যাপনেও উদ্ভূত করবে। এদিন অধ্যক্ষ এলাকার 3টি গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শন করে বিভিন্ন কাজকর্মের খোঁজ খবর নেন, কথা বলেন আধিকারিকদের সাথেও, পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন অভাব অভিযোগও শুনেন। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা দাস, ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, ব্লকের বিভিন্ন আধিকারিক। সামনে রেখে বাগমাই সিভিল কনস্টিটিউয়েন্সির বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা জেনারেল এলাকাতে 14টি গ্রাম পঞ্চায়েতে তাদেরকে ক্রিকেটের বল, ব্যাট এবং ক্যারাম বোর্ড এবং ক্রিকেটের যারা প্লেয়ার আছে তাদেরকে ড্রেস আমরা আজকে বিতরণ করেছি। বিশেষ করে আজকে এখানে যদিও টেপানিয়া ব্লকের এখানে 14টা পঞ্চায়েত, এর মধ্যে 10টা পঞ্চায়েত এই টেপানিয়াতে আর 4টা পঞ্চায়েত হচ্ছে মাতারবাড়ি ব্লকের, তবে একসাথে এখানে এসেই এটা দেওয়া হয়েছে আজকে, যাহাতে আমাদের যে নরেন্দ্র মোদীজির চিন্তাধারা গ্রাম থেকে উঠে এসে যাহাতে বিশ্বের খেলোয়াড়ে অলিম্পিকেও যাহাতে যেতে পারে, উনি যা চিন্তা ভাবনা করছেন এটার সামনে রেখে এটা দেওয়া হয়েছে। রাজ্যে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমছে। 2024 সালে রাজ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 213 জনের। 2025-এ তা কমে দাঁড়ায় 182-তে। চলতি বছর তা কমিয়ে আনতে হবে, জানালেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। আজ রাজধানীর নজরুল কলাক্ষেত্রে রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তর এবং একটি বেসরকারি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত চক্ষু শিবির ও সচেতনতামূলক আলোচনা চক্রে একথা জানান তিনি। বেশিরভাগ দুর্ঘটনায় ওভার স্পিডের জন্য দুর্ঘটনা ঘটে থাকে, তাই চালকদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর বলেন, বাণিজ্যিক যান চালকদের চোখের যত্নের লক্ষ্যে এই ধরনের শিবির গুরুত্বপূর্ণ। আগামী দিনেও তা জারি থাকবে। এই দিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ হাসপাতালের চিকিৎসকরা। শিবিরে বাণিজ্যিক যানবাহন চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। उसकी बहुत बड़ी प्रायोरिटी है कि एक्सीडेंट्स को कैसे कम किया जा सके। तो आज का ये जो कार्यक्रम है, इसमें जो कमर्शियल व्हीकल्स के ड्राइवर्स हैं उनका फ्री आई चेकअप कराया जा रहा है, और इसके बाद में चेकअप के बाद में इनको जिस को ज़रूरत है उनको लेंसेज फ्री ऑफ कॉस्ट प्रोवाइड किए जाएंगे, और इसका पूरा खर्चा जो है हमारा ट्रैफिक दफ्तर और हमारा जो
कम्युनिटी पुलिसिंग प्रोग्राम है प्रयास, उसके माध्यम से किया जाएगा। हम यहाँ पे फ्री आई चेकअप करवाएंगे कमर्शियल व्हीकल्स के सब ड्राइवर्स के लिए। सो कमर्शियल व्हीकल्स के ड्राइवर्स के लिए, जैसे कि हमें पता है बहुत लंबा समय वो लोग रोड पे बिताते हैं, तो उनके लिए आई चेकअप, रेगुलर आई चेकअप होना बहुत जरूरी है ताकि करेक्टिव मेजर्स टाइम पे लिए जा सके और रोड ट्रैफिक एक्सीडेंट्स और रोड सेफ्टी को इंश्योर किया जा सके और रोड ट्रैफिक एक्सीडेंट्स को रोका जा सके। শিশুদের সুরক্ষা, পরিচর্যা ও পুনর্বাসন ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মিশন বাৎসল্য প্রকল্পের আওতায় আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার বিষয়ক মত বিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয় এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই জেলা স্তরের কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। তিনি বলেন, সমাজের সুবিধা বঞ্চিত, অসহায় ও ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে শিশুদের বিকল্প পারিবারিক পরিচর্যা, স্পন্সরশিপ প্রকল্পের মাধ্যমে আর্থিক ও সামাজিক সহায়তা, শিশু সুরক্ষা আইন, মিশন বাৎসল্য প্রকল্পের বিভিন্ন দিক, শিশুদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেটা দিয়ে আমাদের সারা দেশের সঙ্গে আমাদের এই জেলাতেও অনেক লোকের, অনেক বাচ্চাদের সেখানে পড়াশোনার সুযোগ হয়েছে। তো সেই সুযোগটাকে আপনারা ধরে রাখবেন, আপনাদের বাচ্চা যারা আছে তাদেরকে পড়াশোনা করাবেন। আর ছেলে মেয়ের যাতে পড়াশোনা বন্ধ না হয় তার জন্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিম সেখানে আছে। তো সেই স্কিমের আওতায় তাকে এনে সেখানে তাকে পড়াশোনা করার সুযোগ সেখানে দেওয়া যায়। সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলায়ও আগামী 17 জুলাই থেকে নাগরিকরা নিজেরাই নিজেদের গণনার তথ্য অনলাইনে প্রদান করতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মে এই স্বয়ং গণনা বা সেলফ এনুমেরেশন চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। তিনি জানান, আগামী 1 থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে হাউস লিস্টিং অপারেশন। 2027 সালের জনগণনা উপলক্ষে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এর আগে অনুষ্ঠিত হয় জেলা স্তরের কর্মশালা। ये शुरू 1 अगस्त से हो रहा है और ये 30 अगस्त तक चलेगा, परंतु इस बार पहली बार सेल्फ इन्यूमरेशन का प्रोविज़न रखा गया है सेंसस 2027 में रजिस्ट्रार जनरल ऑफ इंडिया द्वारा। इसमें 17 जुलाई से लेके 31 जुलाई तक ऑनलाइन पोर्टल जो है se.census.gov.in se.census.gov.in पे कोई भी जो नागरिक हैं वो इसमें इन्यूमरेशन में अपना हाउस लिस्टिंग ऑपरेशन के दौरान इसमें सेल्फ इन्यूमरेशन फॉर्म भर सकते हैं। জনগণনাকে কেন্দ্র করে আগামী 17 থেকে 31 জুলাই পর্যন্ত চলবে সেলফ এনুমেরেশন বা স্বগণনা। প্রথম পর্বে অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য প্রদানের পর আগামী 1 আগস্ট থেকে শুরু হবে গৃহ গণনার কাজ। সেলফ এনুমেরেশন প্রত্যেক সরকারি কর্মচারীরাও যেন নিজেদের তথ্য প্রদান করেন সেই আহ্বান জানিয়েছেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি। एज ए पार्ट ऑफ फेज 1 अभी सेल्फ इन्यूमरेशन करना है, तो हाउस टू हाउस और हाउस लिस्टिंग ऑपरेशन से पहले सेल्फ इन्यूमरेशन करना है। तो त्रिपुरा में ये सेल्फ इन्यूमरेशन अभी 16 जुलाई से 31 जुलाई तक चलेगा एंड उसके बाद हाउस टू हाउस लिस्टिंग ऑपरेशंस जो है वो 1 अगस्त से 30 अगस्त तक चलेगा। सेल्फ इन्यूमरेशन प्रोसेस जो है वो https://sc.census.gov.in, तो यहाँ से वो ऑनलाइन में अपना सेल्फ इन्यूमरेशन कर सकते हैं। और ये सेल्फ इन्यूमरेशन का पोर्टल जो है वो 1 अगस्त तक, दैट इज द 15 डेज 17 जुलाई से लेके 31 जुलाई तक खुला रहेगा। तो सभी अपना सेल्फ इन्यूमरेशन प्रोसेस शुरू कर ले।
সেন্সাস 2027কে সামনে রেখে উত্তর জেলার কালাছড়া ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী সুপারভাইজার প্রশিক্ষণ কর্মসূচিতে কালাছড়া ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে মোট 134 জন শিক্ষক শিক্ষিকাকে জনগণনার সুপারভাইজার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেন্সাসের মাস্টার ট্রেনার বিপ্লব দাস জানান, কালাছড়ার অধীনে মোট 3টি বেস গঠন করা হয়েছে। প্রশিক্ষণে জনগণনার তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ, তথ্য নথিভুক্তকরণ, তথ্যের নির্ভুলতা বজায় রাখা এবং মাঠ পর্যায়ে করণীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, 17 জুলাই থেকে সরকারি কর্মচারীদের স্বতথ্য নিবন্ধনের কাজ শুরু হবে। থিওরি পড়াচ্ছি, তারপর তাদের ফিল্ডে নিয়ে আমরা কাজ করছি। আমরা 1 আগস্ট থেকে এটা শুরু হবে 31 আগস্ট পর্যন্ত। তো আমরা জোর কদমে কাজ চলছে। তো 70 থেকে শুরু হবে, কিন্তু তারা নিজেরাই এটা নিজের থেকে এটা সার্ভে করতে পারবে। কিন্তু আমরা ইমিউনেটর এবং সুপারভাইজার তারা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে 1 আগস্ট থেকে শুরু করবে এবং 31 আগস্ট পর্যন্ত এই সার্ভেটা হবে। আজ থেকে সিপাহীজলা জেলায় শুরু হয়েছে দ্বিতীয় পর্বের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান। এই উপলক্ষে বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল। তিনি জানান, পর্যায়ক্রমে জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতালে এই ধরনের আরও 14টি স্বাস্থ্য শিবির করা হবে। সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবিরগুলির আয়োজন বলে তিনি জানান। আজকের শিবিরে শিশু, স্ত্রীরোগ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিষেবা প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার दीपकुमार देबबर्मा प्रमुख। माननीय मुख्यमंत्री महोदय के मोटिवेशन में और गाइडेंस में हेल्थ डिपार्टमेंट ने एक यूनिक इनिशिएटिव लिया है और प्रोग्राम का नाम है मुख्यमंत्री निरामय आरोग्य अभियान, जिसके अंतर्गत एक जगह पे ही सारी सुविधाओं को इंटीग्रेट करके देने का प्रावधान किया जा रहा है, जिससे फ़ायदा ये होगा कि जब हम लोग आसपास के पॉपुलेशन को जब हम लोग अस्पताल में ले आएंगे तो हम लोग सारी सुविधाएं उस दिन देंगे। जैसे कि स्पेशलिस्ट की सुविधाएं हैं, डिजिटल एक्सरे की सुविधा है। जैसे आज के दिन हम देख रहे हैं माधोपुर PHC से आज हम लोगों ने इस अभियान का शुरुआत किया है और इसी तरीके से 31 जुलाई तक 14 और सेंटर्स में किया है। রাজ্যের সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দক্ষিণ জেলায় শুরু হলো মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান এবং মেগা স্বাস্থ্য শিবির। 14 দিন ব্যাপী এই অভিযানের সূচনা করেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। দক্ষিণ জেলা শাসক দপ্তরের কর্মচারী, রিক্রিয়েশন ক্লাব এবং দক্ষিণ ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে জেলার সাধারণ মানুষকে সহজলভ্য, মানসম্মত উন্নত স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন জেলা সভাধিপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মোহাম্মদ সজ্জদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ প্রমুখ। উদ্বোধন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোমতী জেলা থেকে শুরু করবেন। তো এরই অঙ্গ হিসাবে আজকে আমরা দক্ষিণ জেলার এই মিলনিয়া সার্কিট হাউসে আমরা এই মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, আজকে 14 দিন ব্যাপী যে কাজ চলবে, এটার কাজ আজকে এখানে শুভ উদ্বোধন হয়েছে। আমাদের প্রত্যেকটি ব্লক এলাকায় 2টো করে আমরা স্পেশাল ক্যাম্প করব এবং ক্যাম্পগুলি হবে সম্পূর্ণ দুর্গম এলাকাতে। আর এছাড়াও প্রত্যেকটি যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেকটি জিবিবিসির মধ্যে এগুলিতেও স্বাস্থ্য পরীক্ষা হবে। মূল উদ্দেশ্য হলো আমাদের যে সঠিকভাবে চিহ্নিত করে এগুলো নিরাময়ের ব্যবস্থা করা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করাই এই মুখ্যমন্ত্রী আরোগ্য অভিযানের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর নিরাময় আরোগ্য অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ চেবরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পেকনিছড়া, কলাবাগান, শান্তিনগর ইত্যাদি গ্রাম থেকে সাধারণ মানুষজন বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে আসেন। এই স্বাস্থ্য শিবিরে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক ছাড়াও ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। স্বাস্থ্য শিবিরে স্ত্রীরোগ,
মেডিসিন, ডায়াবেটিস, শিশু, সার্জিক্যাল ইত্যাদি বিভাগের চিকিৎসকরা রোগীদের পরিষেবা দেন। সেই সঙ্গে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়। চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাক্তার রঞ্জিত দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অঙ্গ হিসেবে 14 জুলাই থেকে 31 জুলাই অবধি স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা শিবির, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা, স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা সহ একগুচ্ছ পরিষেবা প্রদান চলছে। 14 দিনের এখানে এনসিডি স্ক্রিনিং স্পেশালি ওটার উপরে ফোকাস করা হয়েছে, যেমন নন কমিউনিকেবল ডিজিজ, ওটার মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার স্ক্রিনিং, এরপরে অ্যাস্থমা থাকবে, সিওপিডি, এগুলি মানে যত নন কমিউনিকেবল ডিজিজের সবগুলির স্ক্রিনিং এর জন্য। আর আজকে আমাদের এখানে হেলথ ক্যাম্পে জিএমসি, জিবিপিএস আর ক্যান্সার রিজিওনাল সেন্টার থেকে ডাক্তারবাবু তারা এসেছেন। 23তম বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে দুই শক্তিধর দেশ ফ্রান্স এবং স্পেন। 15 জুলাই ভারতীয় সময় রাত 12:30টায় ডলাস স্টেডিয়ামে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে বিশ্ব ফুটবল প্রেমী দর্শকরা মুখিয়ে রয়েছেন। 16 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র অর্জন করেছে স্পেন। অন্যদিকে পরপর 3টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক ও নরওয়েকে হারিয়ে রাউন্ড অফ 32-এ পরাজিত করে সুইডেনকে। শেষ 16তে প্যারাগুয়েকে 1-0 এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারায় দল। ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে 8টি গোল করে গোল্ডেন বুট এর লড়াইয়ে শীর্ষে রয়েছেন মেসির সঙ্গে। অন্যদিকে স্পেন গ্রুপ পর্বে 2টি জয়ও, 1টিতে ড্র করে রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে পরাজিত করে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে জয়ী হয় 2-1 গোলে। মূলত ফুটবল প্রেমী দর্শকরা অপেক্ষা করছেন লামিন ইয়ামালদের বিরুদ্ধে এমবাপ্পেদের দুরন্ত লড়াই দেখার জন্য। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং পশ্চিম সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 79%। 24 ঘন্টার এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 14.8 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। গোমতী জেলায় 93 কোটিরও বেশি অর্থের একগুচ্ছ প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রয়াসের আহ্বান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 3 দপ্তরের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। সালের তুলনায় গত বছর কমেছে যান দুর্ঘটনায় মৃত্যু সংখ্যা, জানিয়েছেন ডিজিপি অনুরাগ। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালের মহারণে মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।